মক্কা চুক্তি নিয়ে সৌদি বাদশার বার্তা, তিন দেশের সম্পর্ক আগের চেয়ে সুসংহত করার ইঙ্গিত, অভিন্ন কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে ফের পাকিস্তানের তোড়জোড়, আব্বাস আরাকচি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শান্তি চুক্তিতে গতি বাড়ানোই মূল লক্ষ্য। খাবারের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়ার কারণ জানালেন ট্রাম্প, সম্ভাব্য ইরানি হামলার হুমকি বিবেচনায় কৌশলে বদলেছিলেন উড়োজাহাজ, ছিল সিক্রেট সার্ভিসের বিশেষ নির্দেশনা। এবার ইরানি জাহাজে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র, মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করায় আক্রমণের শিকার 48 ঘন্টায় 42 জাহাজ নিরাপদে পার করার দাবি সেন্টকমের। শক্তির জানান দিতে কৌশলী উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া মক্কা চুক্তিকে নিয়ে চলছে নানা আলোচনা। চুক্তি অনুযায়ী এই তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে। এবার মক্কা চুক্তি নিয়ে বার্তা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে সই হওয়া চুক্তিটির বিষয়ে মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে সালমান বলেন, এই চুক্তি আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। সালমান বলেন, ত্রিপক্ষীয় এই সম্মেলনের মাধ্যমে তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি সম্মেলনে তিন দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির আওতায় তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে। মূলত মক্কা প্রতিরক্ষা চুক্তিটি 1 বছর আগে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও দেশ এই চুক্তির অংশ হতে পারে। এতে এটি সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হৈ হৈ করেও হচ্ছে না। প্রতিবারই মনে হয় এবারই আসবে সেই সময় যখন ইরান যুক্তরাষ্ট্র উভয়ই সম্মত হবে যুদ্ধ বন্ধের বিষয়ে। তবে সেই দিন যেন সোনার হরিণ। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান। অচল হয়ে পড়া ওয়াশিংটন তেহরান শান্তি প্রক্রিয়াকে নতুন করে এগিয়ে নিতে তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। মঙ্গলবার তেহরানে পৌঁছে তিনি বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। ইসলামাবাদের এই সফরের মূল লক্ষ্য আগে সই হওয়া শান্তি সমঝোতা স্মারককে আবার কার্যকর করার পথ খুঁজে বের করা এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করা। এর আগে পাকিস্তানের উদ্যোগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেই শান্তি প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়ে। এখন সেই আলোচনাকেই আবারও জীবিত করতে চাইছে ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হলো, কেন আগে ব্যর্থ হয়েও আবার শান্তি চুক্তিতে উদ্যোগী হলো পাকিস্তান? উত্তর হবে, হরমুজ প্রণালীর চলমান অস্থির পরিস্থিতি। ওমান এরই মধ্যে ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিয়ে আলোচনা শুরু করেছে। ফলে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় ইসলামাবাদ মনে করছে বৃহত্তর শান্তি প্রক্রিয়াটিও আবার সামনে এগিয়ে নেওয়া সম্ভব। ইরান বলছে, শুধু হরমুজ প্রণালী নিয়ে কারিগরি সমঝোতা করলেই সমস্যার সমাধান হবে না। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকের বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে, তাই সেগুলোর প্রতিকার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে তারা রাজি নয়। ইরান আরও চাইছে, ওয়াশিংটন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য নিশ্চয়তা দিক। অর্থাৎ ইরানের কাছে আগের সমঝোতাই শান্তি প্রতিষ্ঠার মূল কাঠামো। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোহসেন নাকভি দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার উপর গুরুত্ব দেন। পেজেশকিয়ানও বলেন, ইরান পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক শুধু দুই দেশের স্বার্থই রক্ষা করবে না, বরং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায়ও ভূমিকা রাখবে।
তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আলোচনাকারীদের কূটকৌশলী ও অসৎ বলে সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের অর্থনীতি ও মূল্যস্ফীতি ভালো অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র চাইলে দেশটির ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে পারে। অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে গোপনে উড়োজাহাজ বদলে যুক্তরাষ্ট্রে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা ছাড়ার সময় এই ঘটনা ঘটে। তবে এই গোপনীয়তার পেছনে কি ট্রাম্পকে হত্যার কোনো হুমকি কাজ করেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক ভিডিও ফুটেজে ট্রাম্পের বাহন বদলের বিষয়টি সকলের নজরে আসে। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জানান, আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলি। তারা আমাকে অন্য একটি ফ্লাইটে ভিন্ন একটি উড়োজাহাজে যাওয়ার অনুরোধ করেছিল। তারা যা বলে আমাকে সেটাই করতে হয়। গত ৮ জুলাই আঙ্কারা বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে উঠেছিলেন। পরে জানা যায় সেই সময় ক্যামেরার নজর এড়িয়ে একটি খাবারের গাড়ি বা ক্যাটারিং ট্রাকের সাহায্যে তাকে গোপনে অন্য একটি সামরিক উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, সেদিন ট্রাম্প যেদিক দিয়ে উড়োজাহাজে উঠেছিলেন তার ঠিক উল্টো দিকে এটির দরজা বরাবর উঁচু করা একটি ক্যাটারিং ট্রাকে চড়ে তিনি চুপিসারে নেমে যান। সেখান থেকে তাকে গোপনে নিয়ে যাওয়া হয় অপেক্ষাকৃত ছোট C-32A সামরিক বিমানে। মূলত সে সময় ট্রাম্পের উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এ সম্ভাব্য ইরানি হুমকির মুখে বেশ চতুরতার সঙ্গে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হলেও উড়োজাহাজে থাকা গণমাধ্যম কর্মী এবং হোয়াইট হাউসের অনেক কর্মী বিষয়টি টের পাননি। শেষ মুহূর্তে প্রেসিডেন্টের এমন উড়োজাহাজ বদলের কারণে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহৃত ওই ছদ্মবেশী বিমানে থাকা অন্য যাত্রীরা ঝুঁকিতে পড়েছিলেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে ট্রাম্পের দাবি, তিনি যে সামরিক উড়োজাহাজে চড়েছিলেন সেটি আসলে বেশি ঝুঁকিতে ছিল। ফের উত্তপ্ত হরমুজ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগত প্রণালীটি ইরান কার্যত বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর জারি করা নৌ অবরোধে শক্ত অবস্থানে রয়েছে। ফলে এই মুহূর্তে নৌপথে চলাচল জাহাজগুলোর জন্য অনেকটাই অনিরাপদ। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, পানামার পতাকাবাহী MV ভিলানোভা নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে। পরে মার্কিন নৌবাহিনীর একটি MH-60 হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যায়। সেন্টকম জানায়, 14 জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এছাড়া 3টি জাহাজ অচল এবং 2টি জাহাজ জব্দ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত 48 ঘন্টায় মার্কিন বাহিনীর সহায়তায় 42টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে। একই সময় প্রণালীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর তৎপরতাও অব্যাহত ছিল। কিছুদিন পরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু হবে। তার আগেই জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বস্তুটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। তারা জানায়, ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করা। মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা এবং দেশটিতে অবস্থানরত মার্কিন সেনারা অংশ নেবেন। পিয়ংইয়ং এসব মহড়াকে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি হিসেবেই দেখে আসছে। অতীতেও মহড়ার আগে ও পরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।